একাদশ শ্রেণীর নতুন সিলেবাস নতুন টপিক কি পড়বো কিভাবে পড়বো স্যার এখন তো সেমিস্টার সিস্টেম সামনেই পরীক্ষা কিন্তু স্যার এখনো তো কোনো বইপত্রই বেরোলো না কিভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব কিভাবে পাস করব স্যার না পাচ্ছি কোনো বইপত্র না পাচ্ছি কোনো স্টাডি ম্যাটেরিয়ালস না পাচ্ছি ইউটিউবে আপডেট ক্লাস না স্যার স্কুল বন্ধ স্যার সব দিক থেকে তো আমরা ফেসে গেছি কিভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব স্যার প্লিজ হেল্প মি এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাকে করে চলেছো ইউটিউব কমেন্টস বক্স থেকে শুরু করে ফেসবুক ইনবক্স থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ইনবক্সে তো শুধু তোমাদেরই এসএমএস এবার রেকর্ড হয়ে যাচ্ছে ক্লাস 12-এর তুলনায় কিন্তু 11-এর ছেলেমেয়েরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে এর পেছনে তো কারণ আছেই কেন এতদিন যে গতানুগতিক পদ্ধতি ছিল সেই গতানুগতিক পদ্ধতি কিন্তু আর নেই এখন সিলেবাসকে অর্ধেক করে দেওয়া হয়েছে অর্ধেক সিলেবাসের পরীক্ষা নভেম্বরে অফিসিয়ালি যেটা গত ডিক্লেয়ার হয়েছে গত তারিখে ডিক্লেয়ার হয়েছে সেই অনুযায়ী কিন্তু নভেম্বরে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা যেখানে 40টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে রিটেন 40টা এমসিকিউ প্রশ্ন আর 40টা এমসিকিউ প্রশ্ন মানে তো বুঝতেই পারছো বইপত্র খুঁটিয়ে পড়তে হবে শুধুই কি এডুকেশন আরে না প্রত্যেকটা সাবজেক্টকে সেম রুলস করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে শুধু এডুকেশন বলে না এডুকেশন সোশিওলজি বাংলা ইংলিশ জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইভিএস ফিলোসফি সমস্ত সাবজেক্টে শুধুমাত্র এডুকেশন বলে নয় তার মানে তোমাকে প্রথম থেকেই কিন্তু অ্যাক্টিভ হতে হবে কিন্তু তোমরা যে কমপ্লেন করছো তোমরা যে কথা বলছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের দিক থেকে একদম ঠিক বইপত্রই তো বেরোয়নি কি করে নতুন সিলেবাসের পড়া পড়বো কি করে টপিকগুলোকে পড়বো এখন তো কোনো ব্রড হবে না এখন তো আমাদের শুধুমাত্র এমসিকিউ হবে ভেবে দেখো গত বছর পর্যন্ত যেটা ছিল ফুল সিলেবাসের মাত্র 24টা এমসিকিউ আসতো কিন্তু বর্তমানে অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ প্রথম সেমিস্টার নভেম্বরে এবং আনঅফিসিয়ালি গণমাধ্যম সূত্রে খবর পরীক্ষা কিন্তু এগোতেও পারে মানে পরীক্ষা পুজোর আগে হয়ে যেতে পারে সেইটাও কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে সম্ভবত পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এমসিকিউ প্রথম সেমিস্টারের পরীক্ষা ও মাই গড সেপ্টেম্বরে পরীক্ষা আরও 2 মাস এগিয়ে গেল কবে পড়বো কি পড়বো সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্নটা অলরেডি বলে দিয়েছি সেখানে তোমরা অলরেডি দেখতেও পেয়েছো 4টে ইউনিট রয়েছে 4টে ইউনিট এই 4টে ইউনিট মিলিয়ে তোমার কিন্তু 40 নম্বর থাকবে মানে প্রত্যেকটা ইউনিট থেকে 10 নম্বর করে প্রশ্ন হবে সুতরাং বইপত্র কিন্তু খুঁটিয়ে পড়তেই হবে তার মানে এখন অর্ধেক সিলেবাসেই 40 নম্বর আগে ছিল ফুল সিলেবাসে 24টা এমসিকিউ সহজেই সবাই পেরে যেতাম কিন্তু এখন কিন্তু আমাদের এইভাবে ভাবলে চলবে না পড়ার টেকনিক চেঞ্জ করতে হবে স্যার প্রশ্নপত্র কেমন হবে বোর্ড তো বলেছিল আমাদেরকে ডেমো দেবে 22 তারিখ ডেমো দেওয়ার কথা ছিল কই বোর্ড তো কিছুই দিল না হ্যাঁ বোর্ড তো দিল না কিন্তু তাহলে আমরা কি বসে থাকবো তা বলে একদমই না বোর্ড কিন্তু প্রথমেই বলে দিয়েছিল 16 তারিখের দিকে মানে গত মাসের 16 তারিখে বোর্ড বলেই দিয়েছে আমাদের প্রশ্নপত্র কিন্তু 3 টাইপসের হবে মানে একটা হচ্ছে সহজ প্রশ্ন একটা হচ্ছে কঠিন প্রশ্ন এবং আরেকটা টাইপসের প্রশ্ন হবে বৌদ্ধিক প্রশ্ন মানে যারা সিলেবাসটাকে খুব ভালো করে বুঝবে যারা টপিকগুলোকে ভালো করে বুঝবে কনসেপ্ট ক্লিয়ার করবে একমাত্র এই বৌদ্ধিক প্রশ্নের উত্তরগুলো কিন্তু তারাই দিতে পারবে তার মানে 40-এ 40 পাওয়াটা তোমার কিন্তু একদম হাতের মুঠোয় আছে শুধু তোমাকে বুঝতে হবে কোন টেকনিকে পড়বো কিভাবে পড়বো আর কি পড়বো তিনটে জিনিস কোন টেকনিকে পড়বো কিভাবে পড়বো আর কি পড়বো এই তিনটে জিনিস তুমি যদি ভালো করে বুঝে নাও না তাহলে ভাই তুমি কেল্লা ফতে তাহলে তোমাকে হারানোর সাধ্য আমি কেন তোমার বন্ধু বান্ধবী কেন স্বয়ং ভগবানেরও নেই স্বয়ং আল্লাহরও নেই 40-এ 40 তুমি পাচ্ছই আর আমাদের টার্গেট এই এডুকেশন সেন্টার তথা তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলে যারা ক্লাস করছো যারা রেগুলার প্রতিনিয়ত ক্লাস করছো এতদিন আমি কথা দিয়ে এসেছি সেটা আমি প্রমাণ করেও দেখিয়েছি প্রত্যেক বছর কিন্তু এখান থেকে স্টুডেন্টস র্যাঙ্ক করছে ক্লাস 11-এ স্কুলে ফার্স্ট হচ্ছে এবারও তোমাদের সামনে একদম চ্যালেঞ্জ নিয়ে কথা দিচ্ছি 40-এ 40 কিন্তু পাইয়ে দেখাবই আর সেটা কাদের তোমাদের ইয়েস তোমাদেরকেও কিন্তু আমি 40-এ 40 পাইয়ে দেখাবই তার জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে যেমন আমাকেও করতে হবে ঠিক তেমন তোমাদেরকেও করতে হবে
তাহলে অলরেডি কিন্তু আমরা সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন পেয়েও গেছি। তো আমি একটু ছোট্ট করে বলে দিই, এই যে 3 টাইপসের যে প্রশ্নপত্র বললাম, সহজ, কঠিন এবং বৌদ্ধিক, বোর্ড বলে দিচ্ছে সহজ প্রশ্ন হবে 50%, মানে 40-এর 50% কত, 20 নম্বর প্রশ্ন কিন্তু ভেরি সহজ হবে। বোর্ড বলে দিয়েছে কঠিন প্রশ্ন হবে 30%, মানে 40-এর 30% কত, 12 নম্বর, মানে 12টা এমসিকিউ কিন্তু একটু কঠিন হবে। কঠিন কোনগুলোকে বলি, ওই সাল টাইপ কোয়েশ্চেন, উক্তি টাইপ প্রশ্ন, মানে কে বলেছেন, এগুলোকে আমরা কঠিন প্রশ্ন বলি। তার মানে কি, এই যে কঠিন প্রশ্ন হবে 12 নম্বরের। এবং বোর্ড বলে দিচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে বৌদ্ধিক প্রশ্ন, মানে সিলেবাস ওরিয়েন্টেড প্রশ্ন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু পারবে, সেটা হবে 20%, মানে 40-এর 20% হচ্ছে 8 নম্বর। তাহলে দেখো 20 নম্বর যোগ 12 নম্বর যোগ 8 নম্বর, এই 3 টাইপসের কিন্তু প্রশ্ন হবে, টোটাল 3টে টাইপস মিলে হচ্ছে আমাদের 40 নম্বর। এবং প্রশ্ন কি কি থাকবে তোমরা এটা অলরেডি প্রত্যেকেই জেনে গেছো, আমিও জানিয়ে দিয়েছি সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন বলার সময়। বিবৃতিমূলক থাকতে পারে, ডান দিক বাম দিক স্তম্ভ মিলানো থাকতে পারে। আমি তোমাদের যখন মক টেস্টগুলো নিব, যারা গ্রুপে রয়েছো তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবে যে প্রশ্নপত্র কেমন হবে। আরে বোর্ড বলেনি তো কি হয়েছে, আমি আছি তো, তোমাদের প্রিয় অভিষেক দা আছে, তোমাদের প্রিয় অভিষেক স্যার আছে। নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আজকে আবারও ক্লাস 11 সেমিস্টার 1 ইউনিট 2 এর ক্লাস নিয়ে। স্যার ইউনিট 1 কোথায় গেল? আরে বাবা, তুমি আজকে প্রথম ক্লাস করছো? ইউনিট 1 অলরেডি ক্লাস কমপ্লিট। ইউনিট 1 এর যে 3টে সাব ইউনিট রয়েছে, এই 3টে সাব ইউনিট কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। যেমন ইউনিট 1 এ ছিল শিক্ষার ধারণা লক্ষ্য, এই পার্টটা থেকে আমরা সাব ইউনিট এ তে করেছিলাম শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, মানে শিক্ষার ধারণাটা, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা। টোটাল ক্লাসগুলো আমি প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আমি টোটাল ক্লাসগুলো, যতগুলো ইউনিট 1 এবং ইউনিট 2, এই যে ইউনিট 2 চলছে আমাদের, টোটাল ক্লাসটি আমি একসাথে প্লেলিস্টে সাজিয়ে দিয়েছি। তোমরা যাতে ফ্রি ক্লাস করছো, যারা পেড ব্যাচে রয়েছো তারা তো রেগুলার বেশি পাচ্ছই, কিন্তু যারা ফ্রি ক্লাস করছো তারাও যাতে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পারো। আর পেড ব্যাচে তো তোমরা জানোই, পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য 8509456622 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস লিখে, তোমার নাম, তোমার ক্লাস লিখবে 11, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, কারণ আমাদের কাছে এতগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে। তো সবার তো এতগুলো সাবজেক্ট নেই, তোমার যে কোনো 6টা রয়েছে বা যে কোনো 5টা রয়েছে, বা হতে পারে তুমি যে কোনো একটাতে অ্যাডমিশন নিতে চাইছো। তোমার এই যে সাবজেক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এর মধ্যে তুমি তোমার সুবিধা মতো যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তুমি সেই সাবজেক্টটা লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে আমাদেরকে। আমাদের অনলাইন সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে অ্যাডমিশন প্রসেস বলে দেবে, কি অ্যাডমিশন রয়েছে না রয়েছে, তারপরেই তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার পড়ে রইল স্যার দক্ষিণা লাগবে না। আর পেড ব্যাচ, এই যে পেড বলছি, তো পেড মানে কি, যেমন তুমি টিউশন পড়ো, এখানেও ঠিক টিউশনের মতোই তুমি সামান্য একটা তোমাদের কাছ থেকে অ্যামাউন্ট নেওয়া হয়। কেন, ফ্রি বলে কিছু হয় না, এটা সবাই জানো প্রত্যেকে। তাই সামান্য কিছু একটা অ্যামাউন্ট নেওয়া হয়, যাতে তোমাদেরও একটা মনে হয় যে না, আমি পয়সা দিয়ে পড়ছি, মানে আমাকে ভালো করে পড়তে হবে। ফ্রি জিনিসের যেমন ভ্যালু থাকে না, এটা যদি তোমাকে ফ্রিতে দিয়ে দিই, আজকে ইউজ করবে, 2 দিন পর কোথায় পড়ে থাকবে কেউ জানে না। কিন্তু এটার জন্য তুমি যদি পে করো, তাহলে কিন্তু এটা তুমি যত্নে রাখবে, কি তাই তো? পড়াশোনাটাও কিন্তু তাই। কিন্তু আমি এটুকু বলতে পারি, যে অ্যামাউন্টটা নেওয়া হয়, তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যে 1 প্লেট বিরিয়ানির যা দাম, সেই বিরিয়ানির দামের চেয়েও কম, এতটাই কম তোমাদের। কেন? কারণ এখানে কিন্তু গরিব দুঃখী প্রচুর স্টুডেন্ট ক্লাস করে, সবার দিকটা ভাবনা চিন্তা করেই কিন্তু এই অ্যামাউন্টটা রাখা হয়েছে। সমস্ত ডিটেলস জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে সমস্ত ডিটেলস পেয়েও যাবে। তাহলে আমরা কি বলছিলাম, ইউনিট 1 থেকে কিন্তু এই যে সংকীর্ণ ব্যাপক অর্থে করে দিয়েছি। ইউনিট 1 এর সাব ইউনিট বি, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের অলরেডি এমসিকিউ পিডিএফ দিয়ে দিচ্ছি, পুরো টাইপ করা পিডিএফ তোমাদেরকে দিয়েছি, অলরেডি দেখতে পেয়েছো। আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে পুরো টাইপ করা পিডিএফ তোমরা যে পেয়ে যাচ্ছ, এই টাইপ করা পিডিএফ কিন্তু সহজে সবাই পাবে না, সহজে সবাই দিতে পারবে না। কারণ আমি তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছি, এবং এই পরিশ্রমটাই কিন্তু তোমাদেরকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। শুধু আমি কি একাই না,
তোমরাও তো পরিশ্রম করছো, তোমরাও তো ভালো রেজাল্ট করার জন্য এগিয়ে চলেছো, কি তাই তো? তাহলে এই যে বিষয়টা বললাম এবার, এবং টপিক সিতে ছিল আমাদের এই যে শিক্ষার যে বিভিন্ন তাৎপর্যপূর্ণ উপাদানগুলো, যেমন শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়, এগুলো সম্পর্কে টোটাল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, নোটসও লিখিয়ে দিয়েছি। এমসিকিউ কী ধরনের এমসিকিউ আসতে পারে সেইটার নোটসও কিন্তু, সেইটার পিডিএফও কিন্তু তোমাদেরকে আমি দিয়েও দিয়েছি। সুতরাং এবার কিন্তু আমরা চলে এসেছি ইউনিট টু। এই যে ইউনিট টু, শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা। ইউনিট টুটার নাম কি? শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা। এই শিক্ষার বিভিন্ন রূপ ও সংস্থা থেকে তোমাদের কিন্তু অলরেডি সাব ইউনিট এ কমপ্লিট, সাব ইউনিট বি কমপ্লিট। সাব ইউনিট এতে কি ছিল? সাব ইউনিট এতে ছিল শিক্ষার যে তিনটে প্রধান রূপ, যেমন প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা, অপ্রথাগত বা প্রথা বহির্ভূত বা প্রথা মুক্ত শিক্ষা, এবং টপিক সি অনিয়ন্ত্রিত শিক্ষা। এই তিনটে পার্ট ছিল আমার ইউনিট টু এর সাব ইউনিট এতে, এটা আমরা কমপ্লিট করে নিয়েছি। ইউনিট টু এর সাব ইউনিট বিতে ছিল এই যে তিন টাইপসের শিক্ষা ব্যবস্থা বললাম, প্রথামুক্ত, অনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত। এই থ্রি টাইপসের শিক্ষার মাধ্যমগুলো কোন কোন মাধ্যম বা কোন কোন এজেন্সি বা সংস্থার মধ্য দিয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থাগুলো গ্রহণ করি। যেমন প্রথাগত শিক্ষার মাধ্যম ছিল বিদ্যালয়, তাই তো? অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম ছিল গণমাধ্যম, পরিবার। প্রথামুক্ত শিক্ষার মাধ্যম হচ্ছে দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন। এগুলো অলরেডি কিন্তু আমরা রেডি করে নিয়েছি, অলরেডি প্রত্যেকেই আমরা কিন্তু কভার করে নিয়েছি। এবার চলে এসেছি আমাদের সিলেবাসের নিউ টপিক, আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি পিডিএফটি। এবার আমরা চলে এসেছি নিউ টপিক। নিউ টপিক কোনটা? নিউ টপিক সবাই জানো, তাই না? নিউ টপিক সবাই জানো। দেখো আমি তোমাদের পিডিএফটাও দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু পিডিএফ, দেখো সেমিস্টার 1 দেখতে পাচ্ছ, একদম সেমিস্টার 1 পরপর পিডিএফ সুন্দর করে দেওয়া রয়েছে, সুন্দর করে পিডিএফগুলো টাইপ করে করে দেওয়া রয়েছে তোমাদের। তো এইভাবে আমরা কিন্তু একদম প্রত্যেকটা সুন্দর করে ইউনিট ধরে ধরে, মানে উল্টো পাল্টা নাই, ইউনিট ধরে ধরে পিডিএফগুলোকে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। কেন 8 নম্বর কিন্তু কনসেপ্টের উপর থাকবে, সুতরাং কোনো গল্প করা যাবে না। 8 নম্বর বাদ যাওয়া মানে কিন্তু অনেকটা নাম্বার লস হয়ে যাওয়া। কারণ তোমাদের যে রেজাল্টটা হবে 12 মানে কি উচ্চ মাধ্যমিক, তো এখন বলবো না, এখন সেমিস্টার সিস্টেম, সেখানে কিন্তু 4টে সেমিস্টারের মার্কস কিন্তু সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারলাম কি বললাম? তাহলে এই হচ্ছে বিষয়। তো সেখান থেকে আমরা অল্প অল্প করে সবই জানবো। তো আমাদের সিলেবাসের একটা নতুন টপিক অ্যাড হয়েছে, নতুন পার্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সাব ইউনিট সি। ইউনিট 2 এর সাব ইউনিট সি, সেটা কি? গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, শিক্ষায় নির্দেশনামূলক সংস্থাগুলো। এই যে গাইডিং এজেন্সি, আমাদের এই গাইডিং এজেন্সি আমাদেরকে মোটামুটি সিলেবাসে 6টা গাইডিং এজেন্সি দিয়েছে। এই 6টা গাইডিং এজেন্সি আমাদেরকে পড়তে হবে। তো 6টা গাইডিং এজেন্সির মধ্যে কি কি রয়েছে আমি যদি একটু তোমাদেরকে বলি। প্রথমেই যেমন রয়েছে এনসিইআরটি, এটা একটা শিক্ষামূলক সংস্থা, শিক্ষায় নির্দেশনামূলক সংস্থা। এই সংস্থাটা পড়তে হবে এনসিইআরটি। এর পুরো নাম কি? আমি যেমন আজকে এনসিইআরটি নিয়ে টোটালটা আলোচনা করব, আজকে টোটাল এনসিইআরটি নিয়ে আলোচনা করব। আর রয়েছে আমাদের এসসিইআরটি, তারপর রয়েছে আমাদের ইউজিসি, তারপর রয়েছে আমাদের এনসিটিই, তারপর রয়েছে তোমাদের কি বলে ইউজিসি বললাম, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তারপর তো ইউনেস্কো রয়েছে, ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই যে পুরো নামগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, তাই তো? আমি যখন প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো তখনই কিন্তু তোমাদেরকে পুরো নাম কি বা ওর টোটাল একটা চক আউট, সুন্দর করে আমি চক আউট বানিয়ে নিয়েছি তোমাদের জন্য। ওই চক আউট ধরে ধরেই ক্লাস করব, অল্প একটু পড়বো, রেজাল্ট ঝাক্কাস, অল্প একটু পড়বো, রেজাল্ট ঝাক্কাস। তো চলো আর সময় নষ্ট করবো না, যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং অবশ্যই কিন্তু ক্লাসটিতে লাইক করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন লাগলো ক্লাসটি। আর এইরকম টাইপসের ক্লাস যদি আরও চাও, শুধু এডুকেশনের সাথে এই সাবজেক্টগুলোর ক্লাসও যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু সেটা কমেন্টসে জানাবে। কারণ তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য নতুন টপিকের উপর ক্লাসগুলো বানাবো। এবং সব থেকে দারুণ একটা সুখবর, সর্বপ্রথম তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল তোমাদের নিউ সিলেবাসের টপিক ধরে ধরে ক্লাস দিচ্ছে এডুকেশনের। তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল নিউ সিলেবাসের একদম টপিক ধরে ধরে ক্লাস দিচ্ছে, তাও আবার সুন্দর করে উইথ পিডিএফ। কিভাবে পড়বে, কেন বইপত্র কবে বেরাবে, কি বেরাবে সেটা পরের গল্প, কিন্তু আমরা কিন্তু পড়াশোনা থামিয়ে রাখবো না। বুঝতে পেরেছি? তো চলো দেখে নিই আমরা সাব ইউনিট সি গাইডিং এজেন্সিস অফ এডুকেশন। তার মধ্যে প্রথম যে সংস্থাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের
NCERT। তো দেখো এই চক আউটটা তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, এই চক আউটটা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নেবে। কেমন? আমি দেখো প্রথমেই বলেছি এনসিইআরটির সম্পূর্ণ নাম কি? এনসিইআরটির সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভালো করে লক্ষ্য করো, এডুকেশনাল আছে, এএল, এই যে এএলটা যুক্ত হয়েছে, কিন্তু কেউ কিন্তু এডুকেশন লিখবো না, এডুকেশন লিখলে ভুল হয়ে যাবে, এডুকেশন লিখলে ভুল হয়ে যাবে, এডুকেশনাল। তাহলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NCERT। বলতে বললাম NCERTর পুরো নাম। তাহলে তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু দিতেই পারে এনসিইআরটির সম্পূর্ণ নাম হলো, নিয়ে 4টে অপশন দিয়ে দিল। একটা অপশন এটা থাকলো, অপশন বিতে থাকলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা অপশন বিতে থাকলো, দেখতে অনেকটা একই রকম কিন্তু এএলটা লাগালো না। অপশন সিতে থাকলো ন্যাশনাল কেরিয়ার অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, কাউন্সিলের জায়গায় কেরিয়ার লাগিয়ে দিল, তাহলে কি ভুল হয়ে গেল? অপশন ডিতে দিয়ে দিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিফর্ম অ্যান্ড ট্রেনিং, আরে রিসার্চের জায়গায় রিফর্ম করে দিল। তার মানে কি 4টে অপশন দিয়ে দিল, তোমাকে সহজ অপশনটাকে সঠিকটাকে চিহ্নিত করতে হবে, সঠিক উত্তরটাকে চিহ্নিত করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে এই একটা পার্ট সম্পূর্ণ নাম, এর প্রচলিত নাম এনসিইআরটি। এত বড় নামটা তো আমরা আর কেউ বলি না, আমরা কি বলি? আমরা বলি NCERT, NCERT, এটা হচ্ছে প্রচলিত নাম। নেক্সট বলেছি বিভাগ, এটা কোন বিভাগের অন্তর্গত? এই যে এনসিইআরটি সংস্থাটা পড়বো, আমাদের যে শিক্ষামূলক সংস্থাগুলো পড়তে দিয়েছে, প্রথম সংস্থা হচ্ছে এনসিইআরটি। তাহলে এনসিইআরটির এই সংস্থাটা কোন বিভাগের আন্ডারে পড়ছে? এটা হচ্ছে বিদ্যালয় শিক্ষা বিভাগের আন্ডারে পড়ছে। ভালো করে শুনে নাও, এনসিইআরটি বিদ্যালয় শিক্ষা বিভাগের আন্ডারে, মানে স্কুল এডুকেশনের আন্ডারে পড়লো। ওকে, এর প্রধান উদ্দেশ্য কি? ভালো করে দেখো, এই চক আউটটা পড়লেই কিন্তু তোমার পরীক্ষাতে গ্যারেন্টি কমন, গ্যারেন্টি 100% কমন, গ্যারেন্টি। মানে এত বই লাইন বাই লাইন থরলি পড়ার প্রয়োজন পড়বে না, জাস্ট চক আউটটা ভালো করে দেখে নাও, জাস্ট চক আউটটা। তাহলে কি বলছি? প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় শিক্ষার গুণমান ও গবেষণার উন্নয়ন করা। দুটো কথা বলেছি, কি কি বললাম? একটা বললাম বিদ্যালয় শিক্ষার গুণমান, কোয়ালিটিকে গুরুত্ব দেয়, এবং গবেষণার উন্নয়ন, এই যে গবেষণা রিসার্চকে গুরুত্ব দেয়। তার মানে কি বিদ্যালয় শিক্ষার গুণমান এবং গবেষণার উন্নয়ন, এটা হচ্ছে এনসিইআরটির প্রধান উদ্দেশ্য। তোমাকে দিয়ে দিল যে এনসিইআরটির প্রধান উদ্দেশ্য হলো অপশন এ বিদ্যালয় শিক্ষার গুণমান ও গবেষণার উন্নয়ন, অপশন বি ইউজিসির কোনো একটা উদ্দেশ্য দিয়ে দিল, অপশন সিতে এনসিটিইর একটা উদ্দেশ্য দিয়ে দিল, অপশন ডিতে তোমাকে ইউনেস্কোর একটা উদ্দেশ্য দিয়ে দিল। তাহলে 4টে সংস্থার উদ্দেশ্য দিয়ে দিল, নিয়ে প্রশ্ন করলো কোনটি এনসিইআরটির উদ্দেশ্য। তাহলে এনসিইআরটির প্রধান উদ্দেশ্যটা আমরা এখানেই পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবার বলছি এনসিইআরটির প্রধান কার্যালয় কোথায়, প্রধান অফিস কোথায়, এনসিইআরটির প্রধান অফিসটা কোথায় রয়েছে? দেখো, প্রধান কার্যালয় শ্রী অরবিন্দ মার্গ, নতুন দিল্লি। এই মার্গ শব্দের অর্থ কি? মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ। তোমরা প্রত্যেকেই জানো মার্গ মানে হচ্ছে ওয়ে মানে হচ্ছে পথ, রাস্তা, তাই তো? তার মানে শ্রী অরবিন্দ মার্গ, নতুন দিল্লি। তার মানে আমরা সহজেই বলতে পারি, দিতেই পারে এনসিইআরটি অবস্থিত দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু। বলো, তাড়াতাড়ি বলো, এনসিইআরটি অবস্থিত দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু। না, আমি দেখতে দেবো না, দেখে বলো, আমি শক্তিমানের মতো দাঁড়িয়ে গেছি। বলো, এনসিইআরটির অবস্থান দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু। উত্তর দিল্লি, নিউ দিল্লি, তাই তো? এই যে নতুন দিল্লিতে। তাহলে এইটা রাস্তার নামটাও আমি উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা যদি ওদিকে কখনো ঘুরতে যাও তোমরা এনসিইআরটির অফিসটাও রাস্তার সামনে থেকে দাঁড়িয়ে দেখতে পারবে, তাই তো? ওই জন্য রাস্তার নামটাও বলে দিয়েছি। আচ্ছা, প্রতিষ্ঠাকালটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থাকবেই, 100% মিলিয়ে নিও, তোমাদের এনসিইআরটি থেকে কিন্তু থাকবেই। এনসিইআরটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1961। তোমাদের সুবিধার্থে আমি তারিখটা উল্লেখ করে দিয়েছি, 1 সেপ্টেম্বর 1961 সালে এনসিইআরটি প্রতিষ্ঠা হয়েছে। 1 সেপ্টেম্বর 1961 সালে এনসিইআরটি প্রতিষ্ঠা হয়েছে। এইটুকুটা তো আমি চক আউট দিলাম, এর বাইরেও আমি অনেকগুলো কথা তোমাদের পিডিএফের মধ্যে লেখা রয়েছে। পিডিএফটা যখন তোমাদেরকে গ্রুপে আমি পাঠাবো তখন নিজেরাও বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই পার্টগুলো আমি তুলে ধরেছি। মানে এনসিইআরটির তো পুরো ঠিকুজি কুষ্টি পড়ার দরকার নাই, আমাদের জাস্ট বলেই দিচ্ছে মেনশন অনলি, জাস্ট অল্প উপর পড়তে হবে। তো উপর পড়তে হবে মানে কি পড়তে হবে, সেইটাই মূল জায়গা। তো আমাদেরকে জাস্ট এইটুকু জায়গাগুলো
ভালো করে পড়তে হবে, এর বাইরে কিন্তু আমাদের বেশি পড়ার প্রয়োজন পড়বে না। এইবার বলে রাখি তোমাদের এনসিইআরটির গঠনটা, এই যে এনসিইআরটির বডি, এনসিইআরটির ফিগারটা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ইনস্টিটিউশন গঠন হওয়ার পেছনে কিন্তু কাজ করে কিছু বডি, তাই তো, কিছু সংস্থা, কিছু বডি কাজ করে। এই বডিটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, মানে গোটা সংস্থাটাকে পরিচালনা করার জন্য। ভালো করে শোনো, এনসিইআরটি সংস্থা, এনসিইআরটি এটা তো একটা সংস্থা, তাহলে কোন কি সংস্থা? বিদ্যালয় শিক্ষা সংস্থা। তাহলে এই বিদ্যালয় শিক্ষা সংস্থা বা স্কুল এডুকেশন সংস্থাটাকে পরিচালনা করার জন্য দুটো বডি রয়েছে বা দুটো কমিটি রয়েছে। একটা হচ্ছে জেনারেল বডি, যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ সভা, আর একটা রয়েছে এক্সিকিউটিভ কমিটি, যেটাকে আমরা বলি কার্যনির্বাহী সমিতি। আবার বলছি, এই গঠনটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না, 100% শিওর থাকো, দেবে না। আমি তোমাদেরকে জাস্ট জেনারেল নলেজ বৃদ্ধির জন্য আমি এটা দিয়েছি, যাতে তোমরা জানো। কারণ এনসিইআরটি পড়ছি যখন, এটাও একটু জেনে রাখি, জানতে আপত্তি কোথায়? পরীক্ষায় আসুক বা না আসুক সেটা পরের কথা, তাই না? এইটুকুটা থেকে প্রশ্ন থাকবে কিন্তু গ্যারেন্টি, এইটা থেকে, গঠনটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে না। কিন্তু আমি চক আউটটা দিয়ে দিয়েছি যাতে তোমার খাতায় লেখা থাকে, ভবিষ্যতে যাতে কাজে লাগে। কারণ আমরা ক্লাস 11 ক্লাস 12 ভালো মতো পড়াশোনা করলেই চাকরির পরীক্ষায় কিন্তু তুমি অনেকটা এগিয়ে গেলে। এই যে কথাগুলো বলছি না, এগুলো জব এক্সামের জন্য থাকে, চাকরির পরীক্ষাতে তুমি কিন্তু পাবে প্রশ্নগুলো। বিশেষ করে টিচিং প্রফেশনে যারা যেতে চাইছো তারা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পাবে। মিলিয়ে নিও, পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে আমাকে কমেন্টস করে জানাবে বা ফোন করে বলবে হ্যাঁ দাদা এসেছিল কি, তাই তো? তাহলে দেখো, তাহলে কি বললাম, গঠনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জেনারেল বডি আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। তাহলে জেনারেল বডিকে বাংলায় কি বললাম? সাধারণ সভা। আর এক্সিকিউটিভ কমিটিকে কি বললাম? কার্যনির্বাহী সমিতি। এবার প্রশ্ন, এই দুটো জেনে কি হবে আমার? তাই তো, কিছুই হবে না, জাস্ট জেনে রাখলে। মেনলি যেটা জানার জন্য আমি দিয়েছি সেটা হচ্ছে এই দুটো বডি বা এই দুটো যে কমিটির কথা বললাম, একটা জেনারেল একটা এক্সিকিউটিভ, এই দুটোর সভাপতি কে, কে হবেন এনসিইআরটির এই দুটো বডির সভাপতি, কে হবেন এই দুটো সমিতি বা কমিটির সভাপতি, তার সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি। ভালো করে দেখো, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইংরেজিতে বললে। তাহলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হবেন জেনারেল বডির সভাপতি, অর্থাৎ সাধারণ সভার সভাপতি কে হবেন? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী যিনি থাকবেন তিনিই হবেন এনসিইআরটির সাধারণ সভার সভাপতি, মনে থাকবে। তাহলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কি যিনি হবেন তিনি হচ্ছেন এই সাধারণ সভার সভাপতি। এবং এক্সিকিউটিভ সমিতি, এক্সিকিউটিভ সমিতিরও সেম, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হবেন সভাপতি। মানে এই একটাই ব্যক্তি দুটো সমিতি বা দুটো কমিটি বা দুটো সভাকে সামলাবেন। ভালো করে শোনো, এই দুটো সভা বা দুটো কমিটি বা দুটো সমিতি যাই বলি আমরা, সেটার দায়িত্বভার, সভাপতির দায়িত্বভারটা কার উপর থাকবে? সভাপতির দায়িত্বভারটা থাকবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর উপর। এই যে লিখে দিয়েছি সভাপতি, এখানেও লিখে দিয়েছি সভাপতি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সভাপতি। এবার এক্সিকিউটিভ কমিটির ক্ষেত্রে আমি আরেকটা এক্সট্রা কথা লিখেছি, সহসভাপতি। তাহলে সহসভাপতি কে হবেন? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হবেন সহসভাপতি। মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হবেন সভাপতি, আর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের, এটা একটা সংস্থা গঠন, MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে এই সংস্থার রাষ্ট্রমন্ত্রী হবেন সহসভাপতি। বোঝাতে পারলাম? সহসভাপতি, সভাপতি। তো এই দুটো জাস্ট তোমরা একটু জেনে রাখার জন্য বললাম, কিন্তু আমাদেরকে পরীক্ষাতে আসার চান্স 0%, হয়তো দেবে না, কারণ আমাদের সিলেবাসে উল্লেখ করে দিয়েছে মেনশন অনলি। এগুলো উঁচু ক্লাসে আমাদের থাকে, উঁচু ক্লাসে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এগুলোতে এগুলো পড়তে হয় ভালো করে। তো তোমাদেরকে অ্যাডভান্স আমি জানিয়ে দিলাম, ওকে। কিন্তু এই যে 1 2 3 4 5টা এবং 6টা, এই দুটো 3 2 5 1 6, এই 6টা কথা কিন্তু খুব ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, খাতায় নোট ডাউন করে নাও, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে। এইবার চলে আসছি আমাদের মূল জায়গা, এনসিইআরটির কাজ কি, পরীক্ষাতে গ্যারেন্টি দেবে, কারণ বিবৃতিমূলক প্রশ্ন দেবে বলেই দিয়েছে বোর্ড, বিবৃতিমূলক প্রশ্ন। এবার তোমাকে একটা বিবৃতি দিয়ে দিল, এনসিইআরটির একটা কার্যাবলী লিখে দিয়েছি, এনসিইআরটির একটা কাজ উল্লেখ করে দিল, নিয়ে বলল এটি কার কাজ? এনসিইআরটি, ইউজিসি, NCTE না ইউনেস্কো, এইভাবে দিয়ে দিল। মানে তোমাকে কাজটা উল্লেখ করে দিল কোয়েশ্চেনে, নিয়ে বলল এটা কার কাজ? এনসিইআরটি নাকি বললো ইউজিসি, অপশন সিতে বললো তোমার ইউনেস্কো, অপশন ডিতে বললো NCTE। এই চারটের মধ্যে কার কাজ?
এরকমভাবে কিন্তু থাকবেই প্রশ্নগুলো। বারবার করে বলছি, কান খুলে শুনে নাও, কাজ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হবেই। তো কাজগুলো দেখো, আমি একদম ছোট ছোট করে কাজগুলো তোমাদেরকে বলেই দিয়েছি। প্রথমেই একটা পয়েন্ট আমি করেছি কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন, দেখো উন্নয়নটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমি যদি বলি 1 নম্বর পয়েন্ট দিব উন্নয়ন। উন্নয়ন, আচ্ছা উন্নয়ন এটা একটা কি কাজ? তাহলে সহজেই বলতে পারি যে এনসিইআরটির কাজ হচ্ছে, এনসিইআরটির প্রধান কাজ হচ্ছে এই যে বিদ্যালয় শিক্ষা বিভাগটা লিখেছি না, তাহলে বিদ্যালয় শিক্ষার গুণগত মানের উন্নয়ন করা। ভালো করে শুনে নাও, এনসিইআরটির প্রধান কাজ কি? এনসিইআরটির প্রধান কাজ হচ্ছে বিদ্যালয় শিক্ষার গুণগত মানের উন্নয়ন করা। তো গুণগত মানের উন্নয়নটা কিভাবে করবে এনসিইআরটি? তাহলে অন্যতম দায়িত্ব, অন্যতম কাজ হচ্ছে পাঠ্যক্রমের কোয়ালিটিকে বাড়ানো। এই যে আমরা যে বইপত্রগুলো পড়ছি, যে পাঠ্যক্রমটা পড়ছি, এই যে সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাসে নতুন অংশগুলো অ্যাড হয়ে গেছে, নতুন কিছু পার্ট আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে, এগুলো অ্যাড করার দায়িত্বটা কার? এগুলো পাঠ্যক্রমকে রিফর্ম করা, পাঠ্যক্রমকে প্রস্তুত করা, নতুন নতুন পাঠ্যক্রম গঠন করা। শুধু কি পাঠ্যক্রম গঠন, পাঠ্যক্রম উপকরণ, এই যে বিভিন্ন গ্লোব, তারপর ধরো চার্ট, ম্যাপ, এগুলো যে প্রস্তুত হচ্ছে। জিওগ্রাফি পড়াতে গিয়ে দেখেছো ভূগোল স্যার হয়তো ম্যাপ নিয়ে পড়াচ্ছেন, বা তুমি স্কুলে দেখেছো ম্যাম হয়তো তোমাকে কোনো একটা গ্লোব নিয়ে কিছু বোঝাচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলো প্রস্তুত করতে সাহায্য করে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এগুলো তার মানে কি, এগুলোর মধ্য দিয়ে বিদ্যালয় শিক্ষার গুণ, কোয়ালিটি, এগুলো ব্যবহার করলে কি হবে? অবশ্যই শিক্ষার একটা কোয়ালিটি বাড়বে। আমি এখন নর্মালি ধরো আমি ভূগোলের টিচার, ভালো করে শোনো, আমি তোমার ভূগোলের শিক্ষক, আমি ভূগোলে এসে তোমাকে বহির্জাত প্রক্রিয়া বোঝাচ্ছি, কিন্তু বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া যাই বোঝাই না কেন, বা তোমাকে কোনো কিছুই বোঝাচ্ছি, তো বোঝাতে গিয়ে আমি যদি একটু সুন্দর করে চিত্র না আঁকি, বা আমি যদি তোমাকে ম্যাপের মধ্য দিয়ে কিছু না দেখাই, ক্লাসে বসে ম্যাপের মধ্য দিয়ে তোমাকে নদ নদী বোঝাচ্ছি, ভাগীরথী, গঙ্গা, এটা ওটা বোঝাচ্ছি, কিন্তু আমি যদি ম্যাপের মধ্যে না দেখাই জিনিসটা, কোয়ালিটি কি বাড়বে? কোয়ালিটি বাড়বে? সেই ক্লাসের কোয়ালিটিটা কি বাড়বে? কোনোদিনই না। তাই তো, তার মানে বিদ্যালয় শিক্ষার গুণগত মানকে, বিশেষ করে পাঠ্যক্রম এবং পাঠ্যক্রমের প্রয়োজনীয় উপকরণগুলো, শিক্ষায় নির্দেশদানের জন্য যে উপকরণগুলো, এই উপকরণগুলো প্রস্তুত করতে সাহায্য করে হচ্ছে এনসিইআরটি। তাহলে এগুলোর মধ্য দিয়ে কি করে? বিদ্যালয় শিক্ষার গুণগত মানকে উন্নয়ন করে, উন্নতি সাধন করে। বুঝতে পারলাম? এবার চলে আসছি 2 নম্বর, প্রশিক্ষণ। প্রশিক্ষণ, এইটাও একটা খুব সুন্দর পয়েন্ট দিয়েছি আমি। প্রশিক্ষণ, দেখো এই প্রশিক্ষণকে আমরা কি বলি? ট্রেনিং বলি, তাই না? ট্রেনিং, দেখো নামের মধ্যেই তো ট্রেনিং লুকিয়ে আছে, যে টি ফর ট্রেনিং। তাহলে ট্রেনিং যখন নামের মধ্যে লুকিয়ে আছে, তাহলে অবশ্যই এনসিইআরটির একটি গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব বা কাজ হচ্ছে প্রশিক্ষণ প্রদান করা। এবার হচ্ছে কাদের প্রশিক্ষণ? কিন্তু মূলত 3 ধরনের হয়ে থাকতে, তাই না? প্রশিক্ষণ মূলত 3 ধরনের হতে পারে বা হয়ে থাকতে পারে। কেমন? 1 নম্বর হচ্ছে যারা চাকরি করছে, যারা অলরেডি চাকরি করছে, এই রকম কিছু শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া যায়। আবার যারা এখনো চাকরি পায়নি, হবু শিক্ষক যারা, তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া যায়। আবার হচ্ছে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে প্রশিক্ষণ শব্দটা কিন্তু 3টে জায়গার সাথেই জড়িত। এবার আমার কাছে প্রশ্ন, এনসিইআরটি কাকে প্রশিক্ষণ দেয়? এই 3টেকেই, না যে কোনো একটাকে, নাকি 2টোকে? এইটা হচ্ছে ভালো করে বোঝার পালা, ভালো করে বুঝে নাও। তাহলে প্রশিক্ষণ তো দিয়ে থাকে, কাকে দেয়? আমি তো 3টে বললাম। একটা হচ্ছে যারা অলরেডি চাকরি করছে, তাদের ট্রেনিং দেয়, নাকি যারা এখনো চাকরি পায়নি, হবু শিক্ষক, তাদেরকে ট্রেনিং দেয়, নাকি শিক্ষার্থীদের ট্রেনিং দেয়, মানে তোমাদের? 3টের মধ্যে মনে রাখবে, এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে যারা চাকরি করে। আই রিপিট ওয়ান্স এগেন, কান খুলে শুনে নাও, এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে যে সমস্ত শিক্ষক মহাশয়েরা চাকরি করেন, মানে চাকুরিকালীন অবস্থায় এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে। চাকুরিরত অবস্থায় শিক্ষকদের, চাকুরিকালীন অবস্থায় শিক্ষকদের এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে, নো শিক্ষার্থীদের বা হবু শিক্ষকদের। মনে থাকবে, এটা কিন্তু ভালো করে টার্গেট একদম ব্র্যাকেটে লিখে রাখো, পরীক্ষাতে দিতেই পারে। এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে চাকুরিহীন প্রার্থীদের বা শিক্ষকদের, চাকুরিরত শিক্ষকদের, শিক্ষার্থীদের, না উপরের সবগুলোই ঠিক? এরকম প্রশ্ন হতেই পারে, এমসিকিউ টাইপ প্রশ্ন। কিন্তু বারবার করে বলছি, কনসেপ্ট ক্লিয়ার না করলে এগুলোর উত্তর দিতে পারবে না। শুধু নোট পড়ে উত্তর মুখস্থ করে নিলে তুমি পারবে না, গ্যারান্টি পারবে না।
আমি বারবার করে বলছি কনসেপ্ট ক্লিয়ার করো, কারণ এগুলো কনসেপচুয়াল প্রশ্ন। এই যে প্রশিক্ষণ কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, কারণ প্রশিক্ষণ তো আমাদের এনসিটিইতেও আছে, ওটাও কিন্তু হবু শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এক কথায় শিক্ষকদেরকে এনসিটিই ট্রেনিং দেয়। তাহলে কোথায় এনসিটিই আর কোথায় এনসিইআরটি প্রয়োগ হবে সেটা ভালো করে বুঝতে হবে। তাহলে এনসিইআরটি কাদের প্রশিক্ষণ দিয়ে থাকে? মানে চাকুরিরত অবস্থায়, যারা চাকরি করছে চাকুরিকালীন অবস্থায় শিক্ষকদের এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে। মনে রাখবে কত বছরের জন্য? 4 বছরের জন্য। 4 বছরের জন্য এনসিইআরটি প্রশিক্ষণ দিয়ে থাকে উচ্চ মাধ্যমিকের পর, তাই তো? শিক্ষকদের চাকুরিরত অবস্থায় এনসিইআরটি 4 বছরের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। এইবার চলে আসছে আমরা 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? গবেষণা। দেখো 3 নম্বর একটা পয়েন্ট, এটাও কিন্তু গবেষণা, মোস্ট ইম্পর্টেন্ট একটা ভ্যালুয়েবল পয়েন্ট। কি? ভালো করে শোনো, গবেষণার ইংরেজি কি? রিসার্চ। আমাকে নামের মধ্যে উল্লেখ আছে রিসার্চ। রিসার্চ মানে গবেষণা। এই যে আর ফর রিসার্চ। তাহলে দেখো আগেরটাতে ট্রেনিং পেয়েছিলাম, এখানে কিন্তু রিসার্চ গবেষণা পেয়ে গেলাম। তাহলে নামের মধ্যেই উত্তর লুকিয়ে থাকছে। তাহলে গবেষণা কি? তাহলে অবশ্যই আমরা বলবো এনসিইআরটি গবেষণা করতে সাহায্য করে বা গবেষণার মান উন্নয়নে সাহায্য করে, যে রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তাই তো? রিসার্চ। তাহলে এনসিইআরটি গবেষণার মান উন্নয়নে সাহায্য করে। মনে থাকবে এনসিইআরটি গবেষণার মান উন্নয়নে সাহায্য করে। শুধুই কি মান উন্নয়নে সাহায্য করে? গবেষণা করার পর যে ফলটা পাওয়া যায় সেই ফলগুলোও কিন্তু কি বলবো, সেই ফলগুলো বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করে। যে বিদ্যালয় শিক্ষা বিভাগটা কথাটা বললাম যে বিদ্যালয় শিক্ষা, তাহলে সেই গবেষণাটাও কিন্তু বিদ্যালয় শিক্ষায় প্রয়োগ করে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করতে সাহায্য করে। কারণ তুমি যদি রিসার্চ না করো তাহলে কি উন্নতি কি অবনতি তুমি তো বুঝতে পারবে না। কীভাবে উন্নতি করা যায় বা কি কাজগুলো করা যাবে না, যে কাজগুলো করলে বিদ্যালয় শিক্ষার অবনতি হতে পারে, এগুলো তো তোমাকে বুঝতে হবে। সেটা কিসের উপর দিয়ে বুঝবে? এক্সপেরিমেন্ট করার পরই তো বুঝবে, রিসার্চ করার পরই তো বুঝবে। তার মানে কি গবেষণাকে উন্নয়ন করতে তো সাহায্য করেই, তারপরেও গবেষণা লব্ধ ফলাফল, গবেষণা করার পর যে ফলটা পাওয়া যাচ্ছে সেই ফলটাকে বিদ্যালয় শিক্ষায় কাজে লাগিয়ে বিদ্যালয় শিক্ষায় প্রয়োগ করে বিদ্যালয় শিক্ষার গুণগত মানকেও উন্নয়ন করতে বা উন্নতি করতে সাহায্য করে এনসিইআরটি। বুঝতে পারলাম? এনসিইআরটি সাহায্য করে। এইবার মানে এনসিইআরটির পুরো নামটাও কিন্তু মনে রাখবে। এনসিইআরটির পুরো নামটা মোস্ট ইম্পর্টেন্ট। বাংলায় বলে জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। আমি কি বাংলাটা লিখে দেবো? বাংলাটা লিখে দেবো এখানে। কোথায় লিখবো? জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ লিখে দিচ্ছি। জাতীয় শিক্ষা, বাংলা নামটা দরকার পড়ে না যদিও, জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ, এটা হচ্ছে বাংলা নাম। এই যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গবেষণা প্রশিক্ষণ পরিষদ। মনে থাকলো? এইবারে দেখো আমরা নেক্সট একটা পয়েন্ট, খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছি, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত, এটা কিন্তু খুব সহজ এবং খুব সিম্পল একটা পয়েন্ট, তাই তো? জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত। কি বললাম? জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত। দেখো এটাতে তাহলে কি বলছে? জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, জাতীয় পাঠ্যক্রম বলে দিয়েছি, তার মানে বুঝতেই পারছো সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল যে বোর্ডগুলো রয়েছে, যেমন ধরো সিবিএসসি বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা আইসিএসসি বোর্ড যেগুলো রয়েছে, এই বোর্ডের বিশেষ করে পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করে কে? এনসিইআরটি। আচ্ছা শুধুই কি মানে সেন্ট্রাল বোর্ডের? একদমই না। সেন্ট্রাল এবং রাজ্য দুটোই, ভালো করে শুনে রাখো, স্টেট এবং সেন্ট্রাল দুটোরই বিভিন্ন যে কেন্দ্রশাসিত এবং রাজ্য শাসিত যে বোর্ডগুলো রয়েছে, যেমন আমরা হচ্ছি রাজ্য সরকারের বোর্ডে পড়াশোনা করছি, তাই তো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাই তো? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই যে বোর্ডগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে রাজ্য স্তরে। কিন্তু আমি যদি বলি জাতীয় স্তর, সেন্ট্রাল স্তরে কোনটা? সেন্ট্রাল স্তরে হচ্ছে আমাদের মানে একদম কেন্দ্রীয় স্তরে হচ্ছে সিবিএসসি বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে এই যে ধরো আমি বলছি রাজ্য এবং কেন্দ্র, এই রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, আই রিপিট ওয়ান্স এগেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করে এনসিইআরটি। মনে থাকবে
প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করে এনসিইআরটি। ক্লিয়ার? আর একবার বলে দেবো যে জাতীয় স্তর মানে রাজ্য স্তর এবং কেন্দ্র এবং রাজ্য শাসিত যে অঞ্চলগুলো রয়েছে, যে বোর্ডগুলো আমরা পাচ্ছি, যে বোর্ডের আন্ডারে আমরা পড়াশোনা করছি, কেন্দ্র এবং রাজ্য, এই কেন্দ্র এবং রাজ্যের বোর্ডের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বইপত্র প্রকাশ করতে বা পাঠ্যক্রম তৈরি করতে, পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত করতে সাহায্য করে হচ্ছে এনসিইআরটি। তুমি ভালো করে যদি লক্ষ্য করো, এই যে তুমি ক্লাস 12-এ বিশেষ করে যদি দেখো সায়েন্স নিয়ে যারা পড়ছে, সায়েন্স নিয়ে 11-12-এর যে বইগুলো বেরোয় না, সেখানে দেখবে লেখা থাকে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, সেটা কিন্তু টোটালটাই এনসিইআরটি বেসড। এই যে ডক্টরি পরীক্ষা যেগুলো হয়, মানে ডাক্তারি পড়ার জন্য যে পরীক্ষা নিট দিতে হয় আগে, তো নিট বা WBJEE বা JEE মেন্স, এগুলো দেখবে যারা যে সমস্ত তোমাদের দাদা দিদি বা পরিচিত বন্ধু বান্ধব যদি থাকে, দেখবে তারা কিন্তু এনসিইআরটি বেসড বইপত্রগুলো পড়ে। কারণ এই যে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, এই এক্সামিনেশনের যে প্রশ্নপত্র সেটা কিন্তু এনসিইআরটি বেসডই হয়। 90% প্রশ্ন এনসিইআরটি বেসড হয়। তাহলে এনসিইআরটির বইপত্র পড়ে পরীক্ষা দিলে অবশ্যই তুমি ভালো ফল করবে, অবশ্যই তুমি কোয়ালিফাই করবে, অবশ্যই তুমি উত্তীর্ণ হবে, তাই না? তার জন্য এনসিইআরটি বেসড। তার মানে কি বললাম, এনসিইআরটি কি করে? পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত করতে বা জাতীয় এবং রাজ্য স্তরে পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করে এনসিইআরটি। ভালো করে যদি একটু মনে করো, উন্নয়নটা বলতে গিয়েও কিন্তু আমি বলেছিলাম, তাই তো? মেনলি কাজ কি? মেন কাজটাই হচ্ছে এনসিইআরটির পাঠ্যক্রম তৈরি করা, তাই তো? পাঠ্যক্রমের নির্দেশনাত্মক উপকরণগুলোকে প্রস্তুত করা। তাহলে এটা হচ্ছে উন্নয়নমূলকের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে ওইটাই দেখো এখানে কিন্তু আমি একদম ডাইরেক্ট পয়েন্টস আকারে বলে দিলাম। তাহলে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হতেই পারে। কি হতে পারে? যে তোমাদেরকে বলেই দিল যে পাঠ্যক্রম প্রস্তুত করতে সাহায্য করে ইউজিসি, এনসিটিই, এনসিইআরটি নাকি ইউনেস্কো। এইভাবে চারটে অপশন দিয়ে দিল, কারণ চারটেই আমাদের সিলেবাসে আছে এই সাব ইউনিট সিতে। এটা তো প্রথমটা পড়ছি, এরপর আরও পড়বো, এসসিইআরটি পড়বো, এভাবে পড়বো। তো চারটেই রয়েছে, এই চারটে কিন্তু আমাদেরকে পড়তে হবে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আমাদের টোটাল, আমি চারটে কথা বললাম। শুধুই কি চারটে? আমি আর একটা দুটো বলবো তোমাদের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনা। কেন্দ্রীয় বিদ্যালয় তোমরা প্রত্যেকেই জানো, তাই তো? কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনা, কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনা, কেন্দ্রীয় বিদ্যালয়। তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনা তোমরা সহজেই বলতে পারবে, তাই না? কেন্দ্রীয় বিদ্যালয় তো সবাই জানো, প্রত্যেকটা জেলাতে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা জেলাতে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। তাহলে এই কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে পরিচালনা করে কে? এনসিইআরটি। পরীক্ষাতে দিতেই পারে, কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকে এনসিইআরটি, ইউনেস্কো, এনসিটিই, কোনোটি নয়। এইভাবে দিতে পারে। তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকে এনসিইআরটি। ওকে, এবার আরেকটা রয়েছে, তাড়াতাড়ি শেষ করব। 6 নম্বরে আমরা আরেকটা দিয়েছি প্রকাশনা ও প্রচার। প্রকাশনা ও প্রচার, তাহলে প্রকাশনা ও প্রচার এটাও সহজে বলতে পারবো। প্রকাশনা ও প্রচার, প্রকাশনা ও প্রচার, প্রকাশনা ও প্রচার। আচ্ছা, এই ক্ষেত্রে কি বলবো? এই যে প্রকাশনা এবং প্রচার, তাহলে কি এই যে বইপত্র, যেগুলো বইপত্র তৈরি হচ্ছে এনসিইআরটি দ্বারা, যে বইপত্রগুলো বাজারে প্রকাশিত হচ্ছে, সেই বইপত্রগুলোকে কি প্রচার করতেও সাহায্য করে এনসিইআরটি। মনে রাখবে, তোমরা ভালো করে মনে রাখবে, এই যে বইপত্রগুলো এনসিইআরটি বেসড যে বুক বা যে ম্যাগাজিন বা এক কথায় যে পাঠ্যক্রমগুলো তৈরি হয় এনসিইআরটি বেসড, মানে পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করছে কি? এনসিইআরটি। তো তাহলে এনসিইআরটি দ্বারা পরিচালিত বা এনসিইআরটি যে বইপত্রগুলো প্রকাশ করছে, সেই বইপত্রগুলো 3টে ভাষায় পরিচালিত হয়, 3টে ভাষায় প্রকাশিত হয়। কে কে বলতে পারবে এই 3টে ভাষা? জাতীয় স্তর, কিন্তু কেউ কিন্তু আবার বাংলা বলে দেবে না, বাংলা কোনোদিনও জাতীয় স্তরের ভাষা নয়। তার মানে জাতীয় স্তরের যখন এনসিইআরটি এই বইপত্রগুলো প্রকাশ করছে, 3টে ভাষায় প্রকাশ করে, একটা হচ্ছে হিন্দি, একটা ইংরেজি এবং 3 নম্বর হচ্ছে উর্দু। মনে রাখো, হিন্দি, ইংরেজি, উর্দু, এই 3টে ভাষায় বইপত্রগুলো প্রকাশ হয় এবং সেগুলো প্রচারও করা হয়। বুঝতে পারলাম? হিন্দি, ইংরেজি এবং উর্দু। অ্যান্ড চলে আসছে আমাদের লাস্ট পয়েন্ট, শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান। শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান, এই হচ্ছে 7টে কার্যাবলী লিখলাম আমরা। কি বলছি? শিক্ষাগত প্রযুক্তি, শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে
উৎসাহ দান, শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান। এই যে কথাগুলো বললাম, আচ্ছা হাতের লেখা আমার খুব একটা ভালো নয়, তাও মুখে বলে দিচ্ছি, আশা করি যেভাবে লিখেছি বুঝতে পারছো। খুব একটা ভালো না, তোমাদের মতো অত ভালো না আমার হাতের লেখা, তবে যেভাবে লিখেছি বুঝতে পারবে, বুঝতে না পারলে আমি তাও মুখে বলে দিচ্ছি ওই জন্য। তাহলে লাস্ট পয়েন্ট বললাম শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান। এই যে বিভিন্ন দূরদর্শনের মধ্য দিয়ে সম্প্রচার করা বিভিন্ন শিক্ষামূলক যে চ্যানেলগুলো রয়েছে, তাই তো, শিক্ষামূলক চ্যানেল দূরদর্শনে টিভিতে দেখানো হচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে সম্প্রচার করাটা, এটা কাজ কার? এটা কাজ হচ্ছে এনসিইআরটি। তার মানে এক কথায় শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান, তাই তো, শিক্ষাগত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান। দূরদর্শন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে শিক্ষামূলক কর্মসূচিগুলিকে আয়োজন করে থাকে এনসিইআরটি। দূরদর্শন থেকে আরও বিভিন্ন কাজ করে থাকে এই এনসিইআরটি। তাহলে এই যে টোটাল আমি 7টে কথা বললাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যে এইটা থেকে প্রশ্ন আসবেই, এইটা থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে, এইটা থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে। ক্লিয়ার? আর এখানে আমি বলে দিলাম এনসিইআরটির হিন্দি, ইংরেজি এবং উর্দু এই 3টে ভাষায় বইপত্র প্রকাশ করে এনসিইআরটি। তাহলে এইটা এই 3টে পার্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর এই যে এই চক আউটটা বাকিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, বাকিগুলো মানে স্টার দিলাম না মানে ওরকম নয়, কিন্তু আমি বললাম জাস্ট প্রশ্ন হওয়ার চান্স কি রয়েছে। তাহলে আমি যদি সহজে এখন এইটুকুর মধ্য থেকে তোমাকে জাস্ট 2-1টা প্রশ্ন বলি, তোমরা কি উত্তর দিতে পারবে? বলো, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাইছি। আমি জাস্ট এইটুকুর জায়গা থেকে তোমাদেরকে 2-1টা প্রশ্ন যদি করি, এমসিকিউ টাইপ প্রশ্ন, তাহলে উত্তর দিতে পারবে? দেখি তোমাদেরকে বলি যে কি বললাম আমি, ধরো প্রথম প্রশ্নটাই বললাম যে বিদ্যালয় শিক্ষার গুণগত মান এবং গবেষণার উন্নয়নে সাহায্য করে কে? আবার বলছি, বিদ্যালয় শিক্ষার গুণগত মান ও গবেষণার উন্নয়নে সাহায্য করে কে? অপশন এ ইউজিসি, বি এনসিইআরটি, সি ইউনেস্কো, ডি এনসিটিই। 4টের মধ্যে সঠিক উত্তর কোনটা? তাড়াতাড়ি ঝটপট কমেন্টস বক্সে উত্তর দাও, আমি কিন্তু তোমাদের কমেন্টসের দেখার অপেক্ষায় রয়েছি। 2 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দিবে। 2 নম্বর প্রশ্ন, এনসিইআরটি কবে প্রতিষ্ঠিত হয়? 1961, 1971, 1972, 1962। তাড়াতাড়ি বলবে, এনসিইআরটি কবে প্রকাশিত হয়? 1961, 1972, 1971 না 1982? কিছু একটা বলে দিলাম, তাই তো? তাড়াতাড়ি বলবে। পরেরটা বলবে, এনসিইআরটির সম্পূর্ণ নামটা তোমরা প্রত্যেকেই জানবে, তাই তো? আমি যদি বলি এনসিইআরটির সাধারণ এবং কার্যনির্বাহী সমিতির, এনসিইআরটির সাধারণ এবং কার্যনির্বাহী সমিতির সভাপতি কে হবেন? শিক্ষামন্ত্রী। ভালো করে শুনে নাও, এনসিইআরটির সাধারণ এবং কার্যনির্বাহী সমিতির সভাপতি কে হবেন? অপশন এ শিক্ষামন্ত্রী, বি মুখ্যমন্ত্রী, সি এমএচআরডি মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানে হচ্ছে বাংলায় বললে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, এবং সি প্রধানমন্ত্রী। ডি প্রধানমন্ত্রী বললাম, তাহলে কি বললাম? মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, প্রধানমন্ত্রী। 4 জনের মধ্যে কে হবেন এনসিইআরটির সাধারণ সভা এবং কার্যনির্বাহী সভা বা সমিতির সভাপতি? উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। এই টাইপের প্রশ্ন এছাড়াও আরও অনেক ভ্যারাইটিস প্রশ্ন আমরা কিন্তু রেডি করেছি এখান থেকে, বিশেষ করে কার্যাবলীর মধ্য থেকে ঘুরিয়ে প্যাচিয়ে নানা রকমভাবে প্রশ্নগুলো রেডি করেছি। সেটা পিডিএফ ফরম্যাট রেডি হয়েছে, তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এটার কনসেপ্টটা, টোটাল কনসেপ্টটা কিন্তু সুন্দর করে লেখাও রয়েছে, তোমরা সেটাও পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, এবং যারা আজকের চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আর হ্যাঁ, যদি এরকম ক্লাস রেগুলার পেতে চাও অবশ্যই চ্যানেল তো ফলো রাখবে এবং তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করবে, তাদেরকেও উৎসাহ দেবে যে এই চ্যানেলে ক্লাস কেমন হয়, এবং এই চ্যানেলের ফিডব্যাক রিপোর্ট তোমাদের দাদা দিদিদের কাছ থেকে শুনে নেবে, কমেন্টস দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে এখান থেকে ক্লাস করে তুমি কতটা লাভবান হতে পারো। আমি বলবো দেখারও দরকার নেই, তুমি কি আজকের ক্লাস করে লাভবান? তুমি কি বুঝতে পেরেছো আজকের ক্লাস? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর যদি বুঝতে না পারো আমি বলবো এই চ্যানেল দেখার প্রয়োজন নেই, এই চ্যানেলের কোনো টিচারের ক্লাস দেখার তোমার প্রয়োজন নেই যদি বুঝতেই না পারো। হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, চেষ্টা করবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার। যারা একদম রেগুলার ক্লাস পেতে চাইছো, রেগুলার স্টাডি ম্যাটেরিয়ালস, রেগুলার নোটস, রেগুলার ক্লাস, রেগুলার মক টেস্ট যারা দিতে চাইছো, তারা অবশ্যই অ্যাডমিশন নেবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 8509456622। আই রিপিট ওয়ান্স अगेन 8509456622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য লিখে পাঠাবে তোমার নাম,
ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো। ওকে, আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে তোমাদের গ্রুপে অ্যাডমিশন নিয়ে নেবে। টিউশন ফিস, আমি জানি ফিস নিয়ে অনেকের মনে প্রশ্ন, ফিস তো বলেই দিলাম, একটু আগেও বললাম। ফিস বা এখানকার গুরুদক্ষিণা যেটা, সেই গুরুদক্ষিণাটা তোমার বাড়ির পাশে রেস্টুরেন্টের 1 প্লেট বিরিয়ানির দামের চেয়েও কম। এটুকু শুধু বলে দিলাম, বাকি ইনফরমেশান তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাবে। কবে ক্লাস, কদিন ক্লাস, সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। ওকে, চলো টাটা, গুড নাইট।